আহ রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিয়েছেন। অবশ্যই অবশ্যই এটি বিএনপিকে স্বাগত জানাতে হয় যে অন্তত যেসব গুঞ্জন শোনা যাচ্ছিল, ইউনূস সহ যেসব বিষয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল যে তাদের কেউ হতে পারেন, অন্তত সেই জায়গা থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সেই ডক্টর ইউনূসই এই শপথ অনুষ্ঠানে, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে একেবারে প্রধানমন্ত্রীর পাশে আসন নিলেন। এর আগেও প্রধানমন্ত্রী তাকে যথেষ্ট সম্মান দেখাচ্ছেন, সম্মান দেখাক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যে ব্যক্তি এই দেশে শত শত হাজার হাজার শিশু হত্যার সঙ্গে জড়িত, তার শাসন আমলে যে জঙ্গি বাদে উত্থান এবং দুর্নীতি থেকে শুরু করে মবক্রেসি অসংখ্য অভিযোগ, এবং তার বিরুদ্ধে আপনারা বেশ কিছু সরব কণ্ঠ আপনারা উচ্চকিত রয়েছেন এবং তার বিরুদ্ধে নানান ধরনের মামলা আবেদন করছেন, কিন্তু সব খারিজ হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূসের প্রভাব এখনো কেন এই সরকারের উপরে এতটা বেশি এবং এত গুরুত্ব দিচ্ছে ডক্টর ইউনূসকে? জি, ধন্যবাদ জনাব মঞ্জুর আলম পান্না, আপনার এই বহুল শ্রুত এবং দেখা অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য। প্রধানমন্ত্রীর পাশে এই বিতর্কিত শিশু হত্যার ট্র্যাজেডির খলনায়ক এবং বাংলাদেশকে পুরো পাকিস্তানের দিকে ধাবিত করা, বাংলাদেশের সমাজের সোশ্যাল ফেব্রিক্স নষ্ট করা, মবক্রেসি চাপিয়ে দেওয়া, এই সমস্ত অপকর্মের হোতা ডক্টর ইউনূসকে পাশে বসিয়ে প্রধানমন্ত্রী, একটা হতে পারে যেহেতু ডক্টর ইউনূস সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো, একজন নাগরিক হিসাবে আহ্বান জানাবো, আপনি সম্মান দিচ্ছেন ঠিক আছে, ভালো, কিন্তু আপনি ইউনূসের বিরুদ্ধে যে তদন্তের দাবি উঠছে আপনি তদন্ত করেন। আমি আপনার বক্তৃতাকেই রিলাই করতে চাই, আপনার বক্তৃতাকেই আমি ভরসা করতে চাই, আস্থা রাখতে চাই। জনাব তারেক রহমান সম্মানিত প্রধানমন্ত্রী তার জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে বলেছিলেন যে দিন শেষে আইনের শাসনই হবে আমার সরকারের শেষ কথা, এবং অত্যন্ত অসাধারণ একটি শব্দ লাইন উনি উচ্চারণ করেছেন। এখন এটি প্রমাণ করার সময়। ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে, আপনি সবগুলোকেও যদি আপাতত দূরে রাখেন কিছুদিনের জন্য। প্রথম হচ্ছে হাম ট্র্যাজেডি। পান্না ভাই, আপনার কাছে তো আরো আপ টু ডেট খবর থাকবে, আমার জানা মতে বোধহয় 903 জন শিশুর মৃত্যু ঘটেছে। এটা 900 তো থেকে সরকার ঘোষিত, সরকার ঘোষিত, সরকার বেসরকারি ভাবে ঘোষিত। হাজার হাজার ছাড়িয়ে গেছে। এর বাইরে তো 1000 ছাড়িয়ে গেছে বা 1500 ছাড়িয়ে গেছে, এবং এখনো হামে আক্রান্ত হচ্ছে। এবং এটা একান্তই ডক্টর ইউনূসের ক্রিমিনাল নেগলিজেন্স এবং দেশের প্রতি ঘৃণা, সাধারণ মানুষকে মানুষ মনে না করা। 5 আগস্টের পর থেকে তো ইউনূস সাহেবরাই শিখালো তদন্ত হতে হবে, কেউ আইনের ঊর্ধ্বে না। তো উনি কি আইনের ঊর্ধ্বে? আমি মনে করি বিএনপি যত ইউনূস সাহেবকে প্রশ্রয় দেবে, তদন্ত করবে না, তত কিন্তু মানুষ ইউনূস সাহেবের সরকারের এক্সটেনশন মনে করবে বিএনপি সরকারকে। এইটা হ্যাঁ, কিন্তু জনগণের জন্য আপনি বলছেন কি যে বিষয়, তার চেয়েও বড় বিষয় বিএনপির জন্য ভালো হবে না। ধরেন 6 মাস তো এখনো সবাই ক্ষমতার মোহে অন্ধ, দাম্ভিক হয়ে যাচ্ছে। আর আমাদের ট্র্যাজেডি, আমাদের ক্ষমতাসীনরা ভুলে যায় যে ক্ষমতা চিরস্থায়ী না। ক্ষমতা এবং কারাগার যে পাশাপাশি অবস্থান করে প্রেমিক প্রেমিকার মতো, কিংবা ক্ষমতা আর পলায়ন যে পাশাপাশি অবস্থান করে কিশোর প্রেমিকার মতো, কিশোর প্রেমিকের মতো, এইটা আমাদের ক্ষমতাসীনরা কখনো মনে রাখে না। আনফরচুনেট বিএনপিও মনে রাখছে না। আমি প্রত্যাশা করব ইউনূস সাহেবের এই হাম ট্র্যাজেডির অন্তত তদন্ত হোক। তবে আমি একটা প্রত্যাশা রাখতে চাই পান্না ভাই, হুম, হুম, আমরা যখন হুম, 80-র দশকে যুদ্ধাপরাধীদের বিচার চাইতাম তখন অনেকে আমাদেরকে পাগল বলতো, কিন্তু আমরা আহ, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গণ আদালত হয়েছে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে 92 সালের 26শে মার্চ, এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটা অসাধারণ প্রশংসা পাবার যোগ্য, এবং উনি বলেই সম্ভব হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল। তারপরও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমাদের অনেক সমালোচনা ছিল, আছে, ভবিষ্যতেও যে কোনো সরকারের অন্যায়ের বিরুদ্ধে সমালোচনা থাকবে। কিন্তু যার যেটা প্রাপ্য এইটা বলার জন্য আওয়ামী লীগের সমর্থক হতে হবে না, বা বিএনপি সমর্থক হতে হবে না, বা আওয়ামী লীগ বিরোধী বিএনপি বিরোধী হতে হবে না। নাগরিক হিসাবে বিবেক দিয়ে সত্য কথা বলতে হবে। যে কারণে ইউনূস সাহেবের প্রতি আমাদের বার্তা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আপনার ইউনূস সাহেব এবং আপনার উপদেষ্টারা জাতিকে যে অন্ধকারের দিকে ধাবিত করেছেন, পুরো পাকিস্তানের দিকে ধাবিত করেছিলেন, জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়েছেন,
হাম শিশু ট্র্যাজেডি, মুক্তিযুদ্ধের মহানায়ক স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব সহ মুক্তিযুদ্ধকে যে রিমান্ডে নিয়েছিলেন ইতিহাসকে, আপনার বিচার আজকে না হোক আগামীকাল হবে, আগামীকাল না হোক 7 দিন পরে হবে, 7 দিন পরে না হোক 7 বছর পরে হবে। না, সেটা আমরা প্রত্যাশা করতেই পারি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কেন বিএনপি বা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এতটা আহ দুর্বল হয়ে আছেন এই ইউনূস সরকারের প্রতি, বা তাদের বিরুদ্ধে যে অসংখ্য অভিযোগ, সেসব বিষয়ে ন্যূনতম কোনো ধরনের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না বিএনপি সরকারের পক্ষ থেকে? এর কারণটি কি? এইটা পান্না ভাই, আহ, আপনি ঠিকই খুব আহ, প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। তবে এটা ডিকোড করা খুব মুশকিল হচ্ছে কি, বিএনপি সরকারের নীতি অবস্থান আমরা বুঝতে পারছি না। ধরেন বিএনপি ভোটের আগে কিন্তু বলেছে মুক্তিযুদ্ধকে আমরা ধারণ করি। মির্জা আব্বাস বলেছে 71 নিয়ে কেউ প্রশ্ন করলে আমার বুকে ব্যথা হয়। এবং বিএনপি ভোটের সময় কিন্তু বারবার এই কথা বলেছে যে বাংলাদেশকে আমি একটি উদারপন্থী দেশ হিসাবে গড়ব। এবং সেই হিসাবে তাও আওয়ামী লীগেরও তারা বহু ভোট পেয়েছে, আওয়ামী লীগরা বুকে পাথর বেঁধে ভোট দিয়েছে যে আর যাই হোক স্বাধীনতা বিরোধীরা যাতে ক্ষমতায় না আসে। বিএনপি ভোট চেয়েছে আওয়ামী লীগের কাছে, কেউ অস্বীকার করতে পারবে না। জনাব তারেক রহমান সম্মানিত প্রধানমন্ত্রী ওই যে হাটহাজারী গিয়ে জামাতকে গুপ্ত বলল, সুপ্ত বলল। তাই যদি হয় তাহলে যারা স্বাধীনতা বিরোধী তারা যে একের পর এক বাংলাদেশকে আক্রান্ত করে বক্তব্য দিচ্ছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা কোথায়? আপনি কি মানে শুধু দেখেছেন বক্তব্য একটা, কেন? হ্যাঁ, জি, বলুন আপনি বলুন। কি আপনি কি দেখেছেন একজন মৌলবী না কি নাম, সে বলছে যে বাংলাদেশ একটা হিন্দুয়ানি শব্দ, এই শব্দ হওয়া উচিত ছিল মুসলিম বঙ্গ। তো ওর বিরুদ্ধে তো রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ার পর্যাপ্ত উপাদান। ভাই, আমরা বিএনপির দেখছি অবস্থান যে আমরা বুঝতে পারছি না। 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা দিবস বা তার শাহাদত বার্ষিকীতে একদিকে কেউ জয় বাংলা উচ্চারণ করলে বা 32 নম্বরে ফুল দিতে গেলে তাদের আটক করা হলো, আমরা দেখলাম। আবার ওই দিনে অন্যদিকে বঙ্গবন্ধু হত্যাকারীদের এই বাংলাদেশে বসে জাতীয় বীর বলে উল্লেখ করা হচ্ছে, তাদেরকে নিয়ে আলাদা প্রোগ্রাম করা হচ্ছে শাহবাগ চত্বরের মতন জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন এলাকায়। এবং যারা বঙ্গবন্ধুর হত্যাকারী, খুনি, তাদেরকে সরকার ফিরিয়ে আনবে, কি উল্টো তারা ঘোষণা করছে যে আমরা তাদেরকে ফিরিয়ে নিয়ে এসে জাতীয় বীরোচিত সংবর্ধনা দেব। পাকিস্তান দিবস উচ্চারণ মানে পালিত হচ্ছে। মানে আপনি বলছিলেন যে বিএনপি আসলে কি করতে চায় বা কি করতে চাচ্ছে, তাদের আইডিওলজি কি, নীতি কি, ঠিক বোঝা যাচ্ছে না। মানে এই জায়গাগুলোতে আপনি কি বলবেন, এই যে এই ঔদ্ধত্য তা প্রকাশ করা আমি তো হচ্ছে? বহুবার জিজ্ঞেস করেছি বিভিন্ন টক শোয়ে, বা যারা ধরেন আমাদের সুপ্রিম কোর্ট বারে তো বিএনপির অনেক অনেক আইনজীবীরা আছে, নেতারা আছে, যাদের সঙ্গে বিভিন্ন সময় আমরা আলোচনাও হয়, যেহেতু একই বার সবার সঙ্গে কথা হয়। আমি আজকে আপনার মাধ্যমে জানতে চাই বর্তমান সরকারের কাছে, আপনি তো জানাবেন নাগরিকদের, তাহলে তো নাগরিকরা আইন মেনে চলবে। না জানালে তো নাগরিককে দোষ দিয়ে লাভ নাই। আমি জানতে চাই ইউনূস সাহেব যে অন্যায়ভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল, আপনারা সেটা আইন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। এখন আওয়ামী লীগ একটা বিশাল বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো রাজনীতি বুঝে নেবে। আমি জানতে চাই জয় বাংলা বা জয় বঙ্গবন্ধু বলা কি নিষিদ্ধ বাংলাদেশে? জয় বাংলা তো আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান। বঙ্গবন্ধুর 72 থেকে 75-এর শাসনামল নিয়ে আপনি অসংখ্য বিতর্ক করতে পারেন, বঙ্গবন্ধু নিজেও এটা আমন্ত্রণ জানিয়েছেন। বঙ্গবন্ধুর সময় নিষিদ্ধ বিরোধী দল ছিল। কিন্তু আপনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বললে, আমি আরেকটা জিনিসও বুঝতে পারি না বিএনপির, 15ই আগস্টে তো বিএনপির জন্মই হয়নি 75-এ, তখন তো বিএনপি নাই। 15ই আগস্টে যারা হত্যা করেছে পাকিস্তানি মদতপুষ্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদের সিআইএ এর মদতপুষ্ট। কারণ সিআইএ ওই সময় সারা বিশ্বে, এখন ইতিহাস ভূগোল না পড়লে তো মুশকিল রাজনীতিবিদরা, ওই সময়কালে সিআইএ কঙ্গোতে লুমুম্বাকে হত্যা করেছিল, চিলিতে আলেন্দেকে, কিউবায় ফিডেল ক্যাস্ট্রোকে অসংখ্যবার চেষ্টা করেছে। বঙ্গবন্ধুকে 15ই আগস্টে সফল হয়েছে এ দেশীয় বিশ্বাসঘাতক খন্দকার মুস্তাক সহ খুনি ফারুক, রশিদ, ডালিম যা যা আছে। কারণ কি, বঙ্গবন্ধু আলেন্দে এবং লুমুম্বাকে হত্যার পর এই আমার বাংলাদেশকে গর্বিত করেছে। উনি বক্তৃতায় বলেছেন, আমি লুমুম্বা হব, আলেন্দে হব, তবু সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করব না। এই যে 74-এর দুর্ভিক্ষ যে আমেরিকা সৃষ্টি করিয়েছিল, কেন?
বঙ্গবন্ধু সরকার পাট বিক্রি করেছিল কিউবার কাছে। আমেরিকা বলেছিল কিউবায় তোমরা পাট বিক্রি করো না। বঙ্গবন্ধু বলছে আমি স্বাধীন দেশ, আমি কার কাছে কি বিক্রি করব তোমার কাছে বলতে হবে। এবং এই কথা বঙ্গবন্ধু শুধু মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেনি। বঙ্গবন্ধু 72-এর 10ই জানুয়ারি দিল্লির পালাম বিমানবন্দরে নেমে হাই হ্যালো করার পরই মহীয়সী প্রধানমন্ত্রী, আমাদের ভারতের মুক্তিযুদ্ধের যিনি অসাধারণ অবদান, তাকে প্রশ্ন করেছিলেন, হোয়েন ইউর আর্মি ইউর এক্সেলেন্সি উইল লিভ ইন মাই কান্ট্রি। এবং আপনি PN হাকসার, ইন্দিরা গান্ধীর ক্যাবিনেট সেক্রেটারি, তার বইতে পড়বেন, তারা হচকিত হয়েছিল যে আসলে তো শেখ মুজিব সাংঘাতিক সাহসী ন্যাশনালিস্ট। ইন্দিরা গান্ধীও একটুখানি থমকে বলেছে, 17 মার্চ ইউর বার্থডে, দ্যাট ডে মাই আর্মি উইল লিভ ইউর কান্ট্রি। এবং 72-এর 17 মার্চ 3 মাসের মধ্যে ভারতীয় সৈন্য ফেরত গেছে। এইটা ইতিহাসে বিরল। তো সুতরাং আহ, এখন যদি এগুলোই চলতে থাকে তাহলে বিএনপিকেও বুঝতে হবে যে ইউনূস সাহেবের এক্সটেনশন। আমরা এটা চাই না হতে। বিএনপি তো এই কথা বলে নির্বাচন করেনি, বরং বিএনপি তো বলেছে মপতন্ত্রকে আমরা থামাবো, তো এখনো তো থামছে না। এবং প্রতিহিংসা রাজনীতি করব না, সেটিও একাধিকবার বলা হয়েছে। হ্যাঁ। আমি একটু মন্ত্রিসভায় ফিরে যেতে চাই। মন্ত্রিসভা গঠন হলো, 5 জন নতুন মুখ সংযোজিত হয়েছে মন্ত্রিসভায়। এটি হতেই পারে, মন্ত্রিসভার রদবদল, মন্ত্রিসভার সম্প্রসারণ, বিয়োজন, সংযোজন, এগুলো হতেই পারে। কিন্তু যেই প্রধানমন্ত্রীর খাওয়া দাওয়াকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে, সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে নানান ধরনের স্ট্যাটাস দেওয়া হচ্ছে, বক্তব্য প্রচার করা হচ্ছে, তিনি কৃচ্ছ্রতা সাধন করছেন, কৃচ্ছ্রতা সাধনের জন্য অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে এই 5 জন নতুন মুখ সংযোজিত হওয়ার মাধ্যমে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মন্ত্রিসভা গঠিত হলো, প্রায় 61 জনের, আর 56 জনের। তো আবার এর আগে যে পরিমাণ উপদেষ্টা এই মন্ত্রিসভায় রয়েছে প্রধানমন্ত্রী উপদেষ্টা হিসেবে, এর আগে এত সংখ্যক উপদেষ্টা কখনো নিয়োগ দেওয়া হয়নি। এই উপদেষ্টাদের আসলে নিয়োগ দিয়ে মানে শুধুমাত্র দলীয় পারপাস সার্ভ করা হচ্ছে, তাদের কাজটা আসলে কি? আর দ্বিতীয় কথা হচ্ছে যে, যেখানে এত কৃচ্ছ্রতা সাধনের বিষয়, এখানে এত মাথা ভারী মন্ত্রিসভা কেন করতে হবে? বিএনপি কিন্তু 2001-এ সবচেয়ে বড় মন্ত্রিসভা করেছিল, বিশাল মন্ত্রিসভা, মন্ত্রীদের বাড়ি পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। তো সেখান থেকে তারা বোঝা যাচ্ছে 2001 2006 তাদের যে পারফরমেন্সের কারণে তারা যে অনেক কিছু ফেস করেছিল, জনগণের আন্দোলন সহ নানা বিষয়, তারা এটা থেকে খুব একটা শিক্ষা নিচ্ছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আপনার ওই বক্তব্যের সঙ্গে একমত, মন্ত্রিসভার রদবদল হতেই পারে। এইটা প্রধানমন্ত্রীর প্রিয়োরিটি, উনি হয়তো মনে করতে পারেন যে একে একে যুক্ত করলে মন্ত্রিসভা ডাইনামিক হবে। তা আমি এ ব্যাপারে এখনই কিছু না বলে আমি অন্তত এটুকু বলতে চাই যে ডেলিভারি করুক, সেটা তো আমরা এক ফোঁটা দেখছি না। আর জহিরুদ্দিন স্বপন সাহেবকে আমরা ছাত্র রাজনীতির সময়, যদিও তার ছাত্র সংগঠন আমি করতাম না, আমি অন্য সংগঠন করেছি, ছাত্র ইউনিয়ন, কিন্তু জহিরুদ্দিন স্বপন অনেক বড় ছাত্রনেতা ছিলেন। তার সংগঠন ছোট ছিল কিন্তু নেতা বড় ছিলেন, খুবই অসাধারণ বলতেন। কোনো মন্ত্রী থেকে উপদেষ্টা হয় আমার স্মৃতিতে পড়ছে না 72 থেকে। হম হম। জহিরুদ্দিন স্বপন সাহেব তো আমার মতে পদত্যাগ করা দরকার, যে আমি দলীয় দায়িত্বই পালন করি। এই যে পদ আঁকড়ে থাকতে হবে, কিছু সেই ব্যক্তিত্ব গড়ে উঠুক। সেই আমি চর্চা কি জানি না আমাদের সেটা দেশে উনি আছে? সাহস দেখাবে কিনা। সেই চর্চা কি আমাদের দেশে আছে? কেউ না, দেখিয়েছে এর আমাদের আগে? দেশে কোনো আমলই হয় না। দলীয় প্রধান বা প্রধানমন্ত্রীর ইচ্ছা অনিচ্ছার উপরই সবকিছু নির্ভর করে। কিন্তু আমরা তো এবার কত বন্দোবস্তের কথা শুনলাম না। হম হম একদল হম। বলল নয়া বন্দোবস্ত, মন্ত্রীতন্ত্রী হয়ে দল বিলুপ্ত করে নয়া বন্দোবস্ত মোটামুটি কবরে চলে গেছে। আবার আরেকটা পক্ষ এখনো, এই যে জামাতের যুব শাখা যেটা এনসিপি, তারাও নানা রকম বলছে, কিন্তু লক্ষ্য একটাই, লুটপাট করা এবং সরকারের ভাগীদার হওয়া। কিন্তু তাই বলে দেশের 40 ভাগ জনগোষ্ঠী যে দলকে সমর্থন করে, সেই দলকে আপনি হয়তো আরো কিছুদিন এই জেল জুলুম দিয়ে আটকে রাখতে পারেন, কিন্তু এতে তো রাজনীতির স্থিতিশীলতা ফিরবে না। মানে ন্যায় বিচারের বদলে যদি হম। আপনি প্রতিশোধের বিচার করেন, মনের অজান্তে আপনি আরেকটি প্রতিশোধ, আরেকটি রিভেঞ্জ ট্রায়ালকে আপনি আমন্ত্রণ জানাচ্ছেন। তো এখন আমার বিএনপি সেটা বিশেষ প্রশ্ন আপনার অনুধাবন কাছে করবে যে, কিনা সেটা তাদের ব্যাপার। আরেকটি বিষয়টা আলোচনা করতে চাই। প্রধানমন্ত্রী ভারত যাবেন কি যাবেন না, নানান ধরনের নাটক, নানান ধরনের সিনারিও আমরা দেখতে পাচ্ছি। হয়তো শেষমেশ তিনি যাবেন,
হয়তো যেতে হবে। কিন্তু আপনি জামাতে ইসলামীর প্রসঙ্গে বলছেন বিধায় সেই জায়গা থেকে আমার প্রশ্নটি করা। জামাত বা এনসিপির পক্ষ থেকে এর আগে বলা হয়েছে যে জবাবদিহিতা নিশ্চিত না করে প্রধানমন্ত্রী ভারত সফর মেনে নেবে না, বা নাহিদ ইসলাম স্পষ্টত বলেছেন যে আহ, প্রধানমন্ত্রীর ভারত সফর এই না করলে কোনোভাবে মেনে নেওয়া হবে না। আবার খানিকটা সুর নরম করা হলো জামাতে ইসলামের পক্ষ থেকে। জামাতের আমির বললেন যে হ্যাঁ, যেতে পারেন প্রধানমন্ত্রী, বিশ্বের যে কোনো দেশে সফর করতে পারেন, ভারত যেতে পারেন, কিন্তু সেই জায়গা থেকে মানে আগে সাম্যতা ন্যায্যতা সৃষ্টি করতে হবে। আপনাকে মনে হয় যে তারা আস্তে আস্তে সুর নরম করছে? এখন আমার প্রশ্ন বিএনপি সরকারের কাছে বিনয়ের সঙ্গে, আপনারা কি নাহিদ ইসলাম বিএনপি সরকারকে ডিকটেট করবে, যার আসন সংখ্যা 6টা, জামাতের সঙ্গে ঐক্য না করলে একটারও জামানত থাকতো না, বা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে শেখ হাসিনা ছাড়াই নর্মাল আওয়ামী লীগ নেতারা অংশগ্রহণ করলে এনসিপিদের কোনো খবর থাকতো না, সেই দলের নেতার কথায় বিএনপি যদি ঘাবড়ে যায় তাহলে তো বিপদ দেশের। বিএনপি তো অনেক বড় রাজনৈতিক দল, জনসমর্থন আছে নানা সবসময়ই। এখন আমি নাগরিক হিসাবে আমার পররাষ্ট্র নীতি মনে করি পান্না ভাই, যে ভারত কেন, সব দেশেই আমরা যাব। আর ভারত যেহেতু আমার নিকট প্রতিবেশী, ভারতের সঙ্গে আমার একটা মুক্তিযুদ্ধে তাদের একটা অসাধারণ অবদান আছে, সেটাকে মনে রেখেই আবার আমার স্বার্থ আদায় করব আমরা সম্মানের সঙ্গে, একে অপরকে মর্যাদা দিয়ে, চোখে চোখ রেখে। জাতির জনক বঙ্গবন্ধু চোখে চোখ রেখেই ভারতের সঙ্গে সম্পর্ক রেখেছে। এবং একটা বিষয় আমি খুব লজ্জিত, এটা আমি বিএনপি বা আওয়ামী লীগকে নিয়ে উদ্বিগ্ন না, আমি একজন নাগরিক হিসাবে আমার দেশের মর্যাদা হানি হয়েছে। ডিপ্লোম্যাটিক পলিসিতে কিন্তু আমরা ভারতের কাছে হেরে গেছি এই এপিসোডে। দেখেন পান্না ভাই, আমরা যখন ছাত্র রাজনীতি করতাম তখন আমার এক বড় নেতা আমাকে বলেছিল, তুমি হলের সামনে যে ভাষণ দিবা, অর্থাৎ হোস্টেলের সামনে, আবার বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে যে বক্তৃতা দিবা, কিংবা উপাচার্যের সামনে যে দাবি দেওয়া জানাবা, কিংবা প্রেস কনফারেন্সের যে বক্তব্য, সবগুলোর কন্টেন্টস এক হতে পারে, ভাষা আলাদা, ড্রাফট আলাদা, ক্রাফট আলাদা, ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ আছে, তাহলে কেন ফরেন সার্ভিস মানুষ পড়াশোনা করে? তাহলে তো ফরেন সার্ভিস লাগে না, ঢাকার ডিসি ডিল করতে পারে ভারতের সঙ্গে সম্পর্ক। এবং এই যে আমি জানি না কি প্রতিভা দেখে জনাব তারেক রহমান এরকম একটা বিতর্কিত লোক, কি নাম, খলিলুর রহমানকে উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী করেছে, আমি জানি না কি রহস্য তার। যদিও এই খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিল রিজভী এবং সালাউদ্দিন সাহেবরা, রুহুল কবির রিজভী সাহেব যিনি এখন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তো সে কারণেই তারা এই ডিপ্লোমেসিতে হেরে গেছে। ধরেন ভারত কিন্তু দেখেন এখন পর্যন্ত বলছে আপনি আসেন। হুম, হুম। আমার তো ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, আমার স্বার্থ, আমার মর্যাদা বজায় রেখি। ধরেন একটা 2-3টা দ্রব্যমূল্যের সাংঘাতিক সংকট হলো, সরি দ্রব্যমূল্য না, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, তা আপনি ব্রাজিল থেকে আনা কাছে না ভারত থেকে আনা কাছে? আমরা টাকা দিয়ে কিনে আনি, আমরা কারো দয়ায় আনি না। তো এই জিনিস, নিঃসন্দেহে। যেমন ডিজেল সমস্যার যে সমাধান ভারত হেল্প করলো, এইটা বিএনপি দেখতে পাচ্ছে না। বিএনপি তো আবার পরের দিনই বিএনপির আপনার জ্বালানি মন্ত্রী ভারতের হাই কমিশনারকে বললো যে ডিজেল আরো দেয়। তা আমি যেটা শুরুতেই বলছিলাম, বিএনপির কোনো কনসিস্টেন্সি আমরা দেখছি না। সরকারের যে কিছু নীতি আছে, মাঠের মেঠো বক্তৃতা আর রাষ্ট্রের নীতি যে আলাদা, সরকার, রাষ্ট্র, রাজনৈতিক দল, তিনটা যে আলাদা কম্পার্টমেন্ট, যখনই এই তিনটা কম্পার্টমেন্ট এক হয়ে যায় তখন কিন্তু ওই দলও বিপদে পড়ে, সরকারও বিপদে পড়ে, মানুষের দুর্ভোগ বাড়ে। আমি আশা করি বিএনপি এই 3 কম্পার্টমেন্টকে এক করবে না। আপনি বলছেন যে আমরা এরই মধ্যে ডিপ্লোমেসিতে হেরে গেছি, মানে বিএনপি এরই মধ্যে ভারতের সঙ্গে ডিপ্লোমেসিতে হেরে গেছে। অবশ্যই। একটু স্পেসিফিক ভাবে বলবেন যে এখনো তো আমাদের প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা একটা না, দোলাচলের মধ্যে ছিল, প্রধানমন্ত্রী ভারত, পরবর্তীতে তো। না না, আপনি ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে আপনি প্রতিবাদ করেননি। হুম, হুম। আপনি পরের দিন বললেন যে শেখ হাসিনা কে ফেরত না দিলে, আরে ভাই, শেখ হাসিনা তো নিজেই আসতে চাচ্ছে, আপনার এইটা কেন হেডেক? তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে নদীর চুক্তি, মানে পানি চুক্তি, বাণিজ্য ঘাটতি, বর্ডার কিলিং, ভারতের সঙ্গে অন্যান্য অমীমাংসিত বিষয়, জনগণের স্বার্থে কিছু করণীয়, এগুলো কোনো আপনার কাছে প্যারামাউন্ট কনসিডারেশন না এই সরকারের কাছে। এই সরকারের কাছে শেখ হাসিনা ফিরিয়ে আনাই একমাত্র বিষয়, যেখানে শেখ হাসিনা নিজে চলে এসছেন, নিজে চলে আসতে চাচ্ছে। যদি না আসে তখন দেখা যাবে। এবং আপনি আজকে লিখে নেন, ভারত কোনোদিন শেখ হাসিনাকে ফেরাবে না।
ভারতের দল মত নির্বিশেষে শেখ হাসিনা অত্যন্ত জনপ্রিয়, কারণ আমাদের লোকজন তো ইতিহাস পড়ে না। 1975-এর 15ই আগস্টে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর অনেক নেতা যখন ভারতে গেল, কয়েকজন, কাদের সিদ্দিকী ওখানে একটা বাহিনী তৈরি করে জিয়াউর রহমান সরকারের বিরুদ্ধে বর্ডারে যুদ্ধ ঘোষণা করেছিল, বর্ডারে গোলাগুলি করত। 77-এ ইন্দিরা গান্ধীর পরাজয়ের পরে ইন্দিরা গান্ধীর ঘোর বিরোধী জনতা দল নেতা মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হওয়ার পরে তদানীন্তন বিএনপি সরকার ভেবেছিল যে কাদের সিদ্দিকীকে ফেরত পাঠাবে, ফেরত পাঠায়নি। কাদের সিদ্দিকী তার কমফোর্ট মতো সম্ভবত বোধহয় 90 অথবা 91-তে দেশে ফিরে এসেছে। এগুলো তো আপনার হিসাবে রাখতে হবে। আর ভারত তো অতিথি বৎসল, ভারত তো দালাই লামাকেও ফেরত দেয়নি কোনোদিন। আচ্ছা, আরেকটা শ্রদ্ধার সঙ্গে বলি, আমি কাউকে খাটো করছি না, বর্তমান প্রধানমন্ত্রীও তো 17 বছর ইংল্যান্ড ইউকেতে ছিলেন। আওয়ামী লীগও তো তারেক জিয়াকে আনার চেষ্টা করেছিল, পারেনি তো। আমাদের রাজনীতিতে দেশের বাইরে থাকা তো কোনো আজকে নতুন জিনিস না, নানা সময় নানা জনই ছিল। সোভিয়েত ইউনিয়নের বিপ্লবের সময় লেনিন বহুদিন বাইরে ছিল। ইরানে, আমি কারোর সঙ্গে কারো কম্পেয়ার করছি না, লেনিনের জায়গায় লেনিনের কোনো বিকল্প নাই। এইটা যেন দর্শকরা ভুল না করে, আমি কারোর সঙ্গে কারো কম্পেয়ার করছি না। লেনিনের জায়গায় একটি কথা বলা হয় যে ক্ষমতাচ্যুত শাসকরা কখনো তার নিজ দেশে ফিরতে পারেনি বা রাজনীতিতে ফিরতে পারেনি, এর কি আসলে কোনো মানে ঐতিহাসিক ভিত্তি আছে? না, আমি অত ইতিহাসে যাব না। আমাদের এরশাদই তো 2014 পর্যন্ত সরকার গঠনের নিয়ামক শক্তি ছিল। আওয়ামী লীগের সাথে তিনি তো দেশ ত্যাগ করেননি। না, তা না করুক। আওয়ামী লীগের সরকার গঠনে 96-তে সহায়তা করেছে, বেগম জিয়া এরশাদকে নিয়ে 4 দলীয় জোট করেছে। তো সুতরাং এখন শোনেন, এটা কখনো ফিরে আসে, এই যে নেপালে তো দেখলাম সবাই ফিরে এসেছে। বাহিনী নিয়ে একটু কথা বলতে চাইবো যদি আপনার সময় থাকে। আপনি দেখছেন এর মধ্যে আমাদের নতুন একজন আমরা রাষ্ট্রপতি পেয়েছি এবং নির্বাচিত হয়েছেন উনি, অনেক বছর পরে নির্বাচনটা হয়েছে। সেই নির্বাচন কিরকম হয়েছে সেটা নিয়েও নানা রকম আলোচনা হয়েছে, কারণ এমন একটা নির্বাচন হয়েছে যে নির্বাচনে আবার 70 ধারার প্রয়োগ ছিল। 70 ধারার প্রয়োগ থাকার মানে এখানে অনেকটা প্রকাশ্যে নির্বাচন, কে কাকে ভোট দিল সেটাও জানা গেল। যে ভোটে প্রকাশ্য হয় সেটা নির্বাচন কিভাবে হয় সে এটা নিয়েও আবার একজন স্বতন্ত্র সংসদ সদস্য প্রশ্ন করেছেন এবং উনি নির্বাচনে অংশই নেন, ভোট দিতে জানেন। তারপর আমরা একজন খুবই মানে সর্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পেয়েছি। রাষ্ট্রপতি নির্বাচনের পর রাষ্ট্রপতি আমার প্রথম উনি একটা শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেছেন। 4 জন নতুন মন্ত্রী পেয়েছি আমরা, একজন মন্ত্রীর প্রমোশন হয়েছে। তো অনেক কিছু আমরা দেখলাম। আমি এটা নিয়ে একটু অপসারণ কথা বলছি যে এই যে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন এবং 4 জন নতুন মন্ত্রী নিয়োগ করা, এবং কেন তাদের নিয়োগ করা হলো, এত বড় মন্ত্রিসভা আমাদের দরকার আছে কিনা, কি মনে করেন আপনি? মানে আপনার দল কি মনে করে, আপনি কি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। নতুন নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত সজ্জন এবং ক্লিন ইমেজের একজন মানুষ। তেমন একজন মানুষকে বিএনপি সরকার যেহেতু নির্বাচিত করেছেন, আমরা সকলের পক্ষ থেকে তাকে মানে মানে অসীম ধন্যবাদ আমরা জ্ঞাপন করতে পারি এবং আমাদের জনতার দলের পক্ষ থেকে তাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এ বাদে মন্ত্রণালয় পরিবর্তন, কোনো মন্ত্রীর পদোন্নতি, কোনো নতুন মন্ত্রী নিয়োগ, সবকিছু এটাকে খুবই রুটিন অ্যাফেয়ার বলে আমি মনে করি। তবে এত বড় মন্ত্রিসভার কোনো প্রয়োজন বাংলাদেশের জন্য কখনোই ছিল না। এটা দিন দিন বাড়তে শুরু করেছে, আরো হয়তো ভবিষ্যতে বাড়বে, এবং মন্ত্রী এবং উপদেষ্টা মিলে যে সংখ্যা আছে সেটা বাংলাদেশের জন্য একটা বাড়তি সংখ্যা বলে আমি মনে করছি। এবং সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের জন্য প্রশাসনিকভাবে দুর্বলতা, সেটা হচ্ছে যে এই মন্ত্রণালয়গুলো কিন্তু ক্লাস্টার সিস্টেম করা উচিত, যেটা গ্রুপ করে যদি করা যেত তাহলে মন্ত্রীর সংখ্যা কমানো যেত। এবং গত 6 মাসে আমরা সরকারিভাবে রাষ্ট্রের যে বিভিন্ন মন্ত্রণালয়ের যে কার্যক্রম, সেখানে খুব ইতিবাচক কোনো উন্নতি আমরা কিন্তু লক্ষ্য করছি না। সুতরাং প্রশাসনিক বিষয়গুলিকে সামাল দেওয়ার জন্য এবং বিভিন্ন ক্ষেত্রে যে জটিলতাগুলো তৈরি হয়েছে, সংকট তৈরি হয়েছে,
গ্যাস এবং বিদ্যুতের সংকট শুরু হয়েছে, মানে শিল্প প্রতিষ্ঠান বিশেষ করে রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরি প্রায় 900 বন্ধ হয়ে গেছে। এগুলি এবং আর্থিক খাতে যে বিভিন্ন অনিয়ম হচ্ছে, সবকিছু মিলে খুব একটা অস্থিরতার ভিতর দিয়ে কিন্তু বাংলাদেশের অর্থনীতি এবং রাজনীতি ধাবিত হচ্ছে। সুতরাং এত বড় একটা মন্ত্রিসভা থেকে যদি এটার সুফল পাওয়া না যায়, তাহলে এটাকে তো অপচয় বলেই আমি ধারণা করছি সেরকম দিকে এগোচ্ছে। জি, এর সময় আরেকটা বিষয় বেশ আলোচিত হচ্ছে, এখনো হচ্ছে, কদিন আগে আরো বেশি বেশি হতো, সেটা হলো যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে যে আলোচনাটা, উনি ভারত যাবেন কি যাবেন না, গেলে কি হবে না গেলে কি হবে, আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক, এবং উনি গেলে অথবা না গেলে সেই সম্পর্কে টানাপোড়েন কোন পর্যায়ে পৌঁছবে, এসবই আপনি জানেন, আমার নতুন কোনো দরকার নেই। আপনি নিজে কিভাবে দেখেন এই যাওয়া না যাওয়া এই বিষয়গুলো? যে এই বিষয়টা আমার মনে হয় যে বাংলাদেশের কূটনীতির ইতিহাসে সবচেয়ে বিব্রতকর একটা অবস্থায় উভয় দেশে পড়েছে। আমি বিষয়টাকে একেবারেই খুবই চুলচেরা যদি বিশ্লেষণ করতে চাই, উভয় দেশের পক্ষ থেকে বিষয়টাকে আমি এভাবে দেখতে চাই। যেমন ভারত একাধিকবার আগ্রহ প্রকাশ করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে ভারতে নেয়ার জন্য, কিন্তু সেখানে পদ্ধতিগত কোনো বড় ধরনের ভুল হচ্ছে। কেন বাংলাদেশ মনে করছে না তাদের এই আমন্ত্রণটা সম্মানজনক? কেন প্রথম মিটিংটা আপনার ব্রিক্সের সাইড লাইনে হতে হবে? সো এই প্রশ্নগুলি বড় ধরনের একটা উদ্বেগ তৈরি করেছে। দ্বিতীয়ত আসি যে বাংলাদেশের পক্ষ থেকে রেসপন্সটা যেটা হয়েছে সেটাও যথাযথ হয়নি বলে আমি মনে করি। এটা ভারত এবং বাংলাদেশের যে কূটনীতি, এটাকে আমি শিশুতোষ কূটনীতি বলে মনে করি। ছেলে খেলার মতো, খেলতামাশার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনি চিন্তা করুন, মানে এই যে 54 বছরে এরকম কোনো কূটনৈতিক জটিলতা আপনি দেখেছেন কিনা আমি জানি না। তো যাই হোক, আমার দৃষ্টিতে মনে পড়ছে না। এখন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ভারতে যাবেন, বাংলাদেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক যে বিষয়গুলি আছে এগুলি এত জটিল এবং এত কঠিন, এবং সেটার ক্ষেত্রে দ্বিপাক্ষিকভাবে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের বসার কোনো বিকল্প নাই। আমরা দেখতে পেয়েছি যে 5ই আগস্টের পরে, আওয়ামী সরকারের পতনের পরে, শেখ হাসিনার পতনের পরে ভারত মনস্তাত্ত্বিকভাবে এবং নৈতিকভাবে একটা পরাজয় বরণ করেছে বলে ধরে নেওয়া হয়েছে। এবং সেই কারণেই আপনি খেয়াল করুন যে 5ই আগস্টের পরবর্তী সময় বাংলাদেশ ভারতের সকল প্রকার সম্পর্কের দরজা কিন্তু একটার পরে একটা বন্ধ হয়ে গেছে। রাজনীতি, কূটনীতি, বাণিজ্য, এমনকি চিকিৎসার জন্য যে বাংলাদেশিরা যেত, সে ভিসা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। সুতরাং ভারত এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল। সে সময় ভারতের সেনাবাহিনীর প্রধান বলেছিলেন যে একটা রাজনৈতিক সরকার আসলে এই সমস্যার সমাধান হবে। তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করলাম যে রাজনৈতিক সরকার একটি আসলো। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী কেন ভারতে না গিয়ে চীনে গেলেন বা মালয়েশিয়ায় গেলেন, সেটা নিয়ে বিস্তৃত আলোচনা হলো। তারপরে ভারত থেকে একাধিকবার আমন্ত্রণ জানানো হলো, এবং এই যে আমন্ত্রণটা জানানো হচ্ছে সেটাকে বাংলাদেশ সম্মানবোধ করছে না। এখানে বড় একটা জটিলতা তৈরি হয়েছে। সুতরাং আমরা গত সপ্তাহ ধরে বিভিন্ন ধরনের কথাবার্তা যে দেখছি, এর অনেক আপত্তিকর কথাবার্তা পর্যন্ত আসছে। বিনা সিকরি বলেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশ্ব পর্যায়ে নেতৃত্বে আনতে যাচ্ছেন, বা বাংলাদেশের প্রধানমন্ত্রী ভুল করছেন। এমন হবে কেন? আমাদের তো বিনা পয়সায় বিনা স্বার্থে এত বড় উপকার করার কথা না। কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশকে এই বিষয়টা বিবেচনা করতে হবে। বাংলাদেশ যে দুটো শর্ত দিয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ওসমান হাদির আসামিদের ফিরিয়ে দেওয়া, এই বিষয়গুলো কোনো সহজ বিষয় নয়। তাহলে এত কঠিন কঠিন শর্ত দেওয়ার মানেটা কি? এখন দেখুন, বিষয়টা হচ্ছে এই ভিজিটের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশের ভারতে ভিজিটের সাথে এই আমাদের 18 কোটি মানুষের এবং ভারতের 143 কোটি মানুষ বা 50 কোটি মানুষের ভাগ্যর সাথে জড়িত। সুতরাং এই বিষয়টা এত মানে খেলতামাশার ভিতরে দেখলে হবে না। তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারত চারদিক থেকে ঘিরে আছে।
চীনের সাথে এটার কোনোভাবে মেলানোর সম্পর্ক এটা সম্ভব নয়, প্রয়োজন না। আমাদের দেখতে হবে আমাদের স্বার্থ কোথায়। এই ভিজিট যদি না হয় তাহলে উভয় দেশে ক্ষতিগ্রস্ত হবে। এখানে অনেকগুলি বিষয় আছে। এক্সট্রাডিশনের যে চুক্তি আপনার যে শর্ত দিয়েছে শেখ হাসিনার, এটা কি সহজ কোনো বিষয়? আপনি অগস্তো পিনোশের কথা চিন্তা করেন, পিনোশোকে কি ফেরত নিতে পেরেছে? ব্রিটেন তাকে এক বছর আইনি লড়াইয়ের পরে তারপরে পিনোশোকে দিতে রাজি হয়েছে। কিন্তু দেখুন বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী সেখানে আশ্রয় নিয়েছেন, এই আশ্রয়ের মধ্যে কি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ছিল না? শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে ভারতে যান তখন তো যে কোনো ব্যবস্থায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তিনি দিয়ে গিয়েছেন, এটার সমঝোতার মাধ্যমে হয়েছে। এখন ভারতের সেনাবাহিনী প্রধান দাবি করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা তখন তাদেরকে অনুরোধ করেছে বলে তারা শেখ হাসিনাকে নিয়েছেন। এখন বিষয়টা যেটাই হোক না, এখন আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক ভারতের ক্ষেত্রে, সুতরাং প্রত্যর্পণের বিষয়টি ভারত সহজে করবে না, এটাই স্বাভাবিক। সুতরাং এরকম কঠিন শর্ত দিয়ে ভারতের সাথে বসার সম্ভাবনা আমি দেখি না অন্তত। তারপরে বিষয়টা বুঝতে হবে যে আমাদের অনেক দ্বিপাক্ষিক বিষয় আছে যেটার সমাধান ভারতের সাথেই হতে হবে, এর কোনো বিকল্প নাই। চায়না বা ইউএসএ এসে কোনোদিন আমাদের সহযোগিতা করতে পারবে না। ধরুন তিস্তার কথা, তিস্তা চুক্তির ব্যাপারে যদি ভারতের সম্মতি না থাকে আগামী 50 বছরের মধ্যে তিস্তার সমাধান হওয়া সম্ভব নয়। তাহলে এই সরকার আসার পরে যে এত বড় বড় ঘোষণা দিলেন, পদ্মা ব্যারেজ, তিস্তা ব্যারেজ, গঙ্গা, যমুনা, এমন কোনো নদী নাই, এমন কোনো বড় প্রজেক্ট নাই, এত বড় ঘোষণা দিলেন, কিন্তু বাস্তবে পরিণতি তো খুবই খারাপ। এবং আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে যেভাবে বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে, যেভাবে আপনার কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, যেভাবে বেকারত্ব বাড়ছে, যেভাবে মুদ্রাস্ফীতি বাড়ছে, আপনি কোন সেক্টরে আপনি স্বস্তি দেখতে পাচ্ছেন? সুতরাং এরকম একটা জায়গায় ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে মানে জোরদার করার কোনো বিকল্প নাই। আজকে আপনি শেখ হাসিনাকে স্বৈরাচার বলেন, খারাপ বলেন, সবই ঠিক আছে, কিন্তু উনি তো বিদ্যুৎ দিতে পেরেছেন, গ্যাস দিতে পেরেছেন, শিল্প কারখানা চালু রাখতে পেরেছেন। এখন তো সেটা আমরা পাচ্ছি না। তাহলে সবচেয়ে বড় যেটা ভারতের সাথে আমি বলেছি, বাংলাদেশের সম্পর্ক 4টা পর্যায়ে হতে পারে। একটা হলো সমর্পণ, যাই বলবে ভারত তাই মেনে নিতে হবে। 2 হলো সম্প্রীতি, বোঝাপড়ার মাধ্যমে, মানে দুই পক্ষের সমান সমান অধিকার নিয়ে ন্যায্যতার ভিত্তিতে। তৃতীয়ত হচ্ছে আমি বলছি সংঘাত, এখন তো সংঘাতের পর্যায়ে চলে গেছে, এরপর হলো সংঘর্ষ। এখন দেখুন খুব শক্তিশালী একটা অবস্থানে যাওয়ার জন্য যেটা আপনার দরকার, আপনার জাতীয় ঐক্য আছে। স্বাধীনতার পরে এখন বাংলাদেশের সবচেয়ে বেশি দ্বিধা বিভক্ত বাংলাদেশের রাজনৈতিক সমাজ। এখানে আওয়ামী এবং আওয়ামী বিরোধী যে অবস্থান, এটা কি স্বাধীনতার পর সবচেয়ে প্রকট নয়? এরকম একটা জাতীয়ভাবে বিভক্তির ভেতর দিয়ে আপনি কিভাবে এত বড় একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন? দ্বিতীয়ত হলো আমাদের কোনো ডেটারেন্স ক্যাপাসিটি আছে যা দিয়ে ভারতকে আমরা মোকাবেলা করতে পারবো? এগুলি নাই। এগুলি বাস্তবতার নিরিখে এগুলি বিচার করে তারপরে আপনার এই সিদ্ধান্ত নিতে হবে। আমরা বলেছি বারবার, দেখুন বস্তা পচা ভারত বিরোধিতা করে কোনো লাভ নাই, এ কথা আমরা অনেক শুনেছি। একইভাবে আমি মনে করি বিএনপি সরকার আস্তে আস্তে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আপনার এক হলো আওয়ামী একটা বিশাল সমর্থন তারা হারিয়েছে। আপনার দেখুন সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে কার মাধ্যমে? অন্তর্বর্তীকালীন সরকারের সময়, প্রফেসর ইউনূসের সময়। তখন যদি আওয়ামী লীগকে নির্বাহী আদেশে ব্যান করা না হতো তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি হতো না। বিএনপির সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে কিন্তু সে সময় বা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে। কিভাবে নির্বাহী আদেশে আওয়ামী লীগের মধ্যে এত বিশাল জনভিত্তির একটা রাজনৈতিক দলকে ব্যান করা হয়, এটা তো ভুল হচ্ছে। তারপরে আমি মনে করি যদি এমন হতো যে দুষ্কৃতিকারী যারা ক্ষতি করেছে, যারা অন্যায় করেছে, জুলুম করেছে, সেই সব আওয়ামী লীগাদের আপনি শাস্তি দেন, কিন্তু নিরীহ আওয়ামী লীগের যারা 90% নিরীহ আওয়ামী লীগার, তারা গত 1.5 বছর 2 বছর ধরে ঘরে থাকতে পারছে না, ঘুমাতে পারছে না। তো তাদের তো একেবারে মানে জীবন একেবারে অচল হয়ে গেছে। তারাও তো একটা মুক্তির কথা চিন্তা করবে। সুতরাং বিএনপি সরকার ক্ষমতা আসার পরে এই যে এত মিথ্যা মামলা হামলা হয়েছে, প্রথম উচিত ছিল এই যে বিশাল আকায় আওয়ামী লীগের যারা নিরীহ মানুষ ছিল তাদেরকে আস্থায় নিয়ে আসা, সেই কাজটা করা হয় নাই। এই কারণে কিন্তু বাংলাদেশের জনসংখ্যা মানে মানুষ এখন ভীষণভাবে রাজনৈতিকভাবে দ্বিধা বিভক্তির দিকে পড়ে আছে। সুতরাং একটা বিশাল অংশ চাচ্ছে শেখ হাসিনা ফিরে আসুক, অরাজকতা সৃষ্টি হোক এবং এভাবে পতন হোক। এটা কি সরকার বুঝতে পারছে না? সরকারের এত উপদেষ্টা, এত মন্ত্রী, তারা কি এই বিষয়ে কোনো মানে মাননীয় প্রধানমন্ত্রীকে উপদেশ দিতে পারছেন না? আমরা বারবারে বলছি স্বাধীনতার পর থেকে বাংলাদেশের যত চুক্তি হয়েছে সবই অসম, কোনোটাই উইন উইন নয়, সব উইন লুজ। এটা আমি একাধিকবার আপনার আলোচনা আমি করেছি।
কিন্তু কথা হলে এটার ফয়সালা আপনি চোখে চোখ রেখে যে কথা বলবেন, সামনাসামনি বসতে হবে। তো সামনাসামনি যদি নাই বসেন তাহলে আপনার সমাধান আসবে কিভাবে? সুতরাং আমি মনে করি ভারতের দেখতে প্রচন্ড ভুল হয়েছে। ভারত যে অন্যায়টা করেছে, শেখ হাসিনাকে 5ই অগস্টে এই সংবাদ সম্মেলন করতে দিয়ে এক ধরনের ঔদ্ধত্য আচরণ করেছে বাংলাদেশের প্রতি, কোনো সন্দেহ নেই। আবার ভারত যদি এটা ভুল বুঝেই থাকে তাহলে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সেদিন বললেন যে ভারত তার ভুল বুঝতে পেরেছে। যদি বুঝতেই থাকে, আপনাদের যদি ইঙ্গিতে দেয়, এটা আপনারা পাবলিক করলেন কি কেন? এটা তো ঠিক না। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি অফিস থেকে সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, আবার পরক্ষণে তা উজ্জ্বল করে নেওয়া হচ্ছে। সো এইটা একটা নাটকীয়তার ভিতরে চলছে। আপনি দেখুন, একজন ব্যক্তি জুয়ারি যদি তার জুয়া খেলার জন্য পরিবার পথে বসে, একজন রাষ্ট্র জুয়ারি কিন্তু তার জুয়ায় হারার কারণে পুরো জাতি একটা পথে বসবে। সুতরাং এখানে আমি উভয় ভারত এবং বাংলাদেশ উভয় সরকারের প্রতি আমি মনে করি খুবই সহনশীল ভাবে বিষয়টাকে দেখা উচিত। এটা কোনো ব্যক্তিগত, কোনো দলীয় কোনো সিদ্ধান্ত বা আবেগের বিষয় নয়, এটা উভয় জাতীয় স্বার্থের বিষয়। এখানে ভারতকেও মনে করতে হবে ভারতের কোনো বন্ধু রাষ্ট্র নেই, একমাত্র বন্ধু রাষ্ট্র বাংলাদেশ। বাংলাদেশ যদি ডেটোরেন্স ক্রিয়েট করতে পারে তাহলে ভারতেরও অনেক ধরনের অসুবিধা হবে। আবার একইভাবে আজকে যে বিপদ, আজকে যে সংকট চলছে, সেখানে ভারতে কিন্তু সবার আগে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। সুতরাং এই বিষয়গুলিকে মাথায় রেখে প্রথম যে গুরুত্ব দিতে হবে, এটা উভয় দেশের জনগণের স্বার্থের, রাষ্ট্রীয় স্বার্থের বিষয়। সুতরাং এখানে কোনো খেলতামাশার ভিতর দিয়ে এরকম কূটনীতি চলতে পারে না। আমি মনে করি না উভয় দেশ, ভারত এবং বাংলাদেশ, কোনো দেশে এই ভিজিটকে কেন্দ্র করে কোনো পরিপক্কতার পরিচয় দিয়েছেন। ভারতকে মনে রাখতে হবে স্মরণকালের ভারত বিরোধী সেন্টিমেন্ট এখন বাংলাদেশে বিরাজ করছে, সেটাকেও আমলে নিয়ে আসতে হবে। সুতরাং আমি মনে করি খুবই সংবেদনশীল একটা বিষয় এবং যে কোনো মূল্যে এই সফর হওয়া উচিত, আজকে অথবা কালকে। এরকম কথা বলাটা মোটেই কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না, যে এই তারিখের মধ্যে না আসলে আর ভবিষ্যতে মোদী সরকারের সাথে দেখা করা যাবে না। এই ধরনের কথা কেন রাষ্ট্রীয় পর্যায়ে বলা হবে? আমি তো একেবারেই শিশু সুলভ একটা আচরণ দেখতে পাচ্ছি। আমি খুবই দুঃখিত এবং আমি মনে করি জাতীয় স্বার্থ নিয়ে উভয় দেশ এক ধরনের জুয়া খেলায় মেতে উঠেছে। এটা উভয় দেশের কারোর জন্য কল্যাণকর নয়। জি, আমি এবারে একটু আপনার এই পুরনো যাচ্ছি, যে আপনার পুরনো পেশা যেটা সামরিক ছিলেন, সামরিক কর্মকর্তা ছিলেন এবং সামরিক বিষয়ে আপনার অভিজ্ঞতা অনেক। আমরা ইদানিং একটা প্রবণতা দেখছি বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমি আপনাকে সরাসরি বলি, কয়েকদিন আগে দেখলাম যে প্যারিস থেকে এক ভদ্রলোক ইউটিউবে উনি কথা বলেন। তো উনি বাংলাদেশ সেনাবাহিনীর কিছু অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলেন এবং উনি বলার চেষ্টা করলেন যে বর্তমান আর্মি চিফ এবং তার সঙ্গে আরো 2 জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, তারা নাকি নানাভাবে ষড়যন্ত্র করছেন আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য। তো আমার কাছে এখানে দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে এ ধরনের প্রচেষ্টা আর্মিতে হচ্ছে, তো উনি কি করে জানবেন? এবং এটা যদি উনি জানলে তখনই জানতে পারবেন যখন ওনাকে ভেতর থেকে কেউ জানাবে। তাহলে কি আর্মির মধ্যে এক ধরনের দ্বিধা বিভক্তি আছে, গ্রুপিং আছে? এটা কি থাকা উচিত? একটা শৃঙ্খলা বাহিনীর মধ্যে এ ধরনের থাকবে কেন? আবার দ্বিতীয়ত, যার নামে উনি কথাগুলি বলছেন, আমরা তো দেখেছি যে জুলাই আন্দোলনের সাফল্যই তো এসেছে বেসিক্যালি ওনার সিদ্ধান্তের কারণে। তো যিনি শেখ হাসিনার বিদায়ের জন্য কাজ করলেন, তিনি আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন কিভাবে? আমি ঠিক বুঝতে পারছি না। আপনি কি এটা নিয়ে একটু বলবেন? যে আমি মনে করি এটাকে একটু মুখরোচক আলোচনা করার জন্যই করা হচ্ছে। আপনি দেখুন, আমি ওয়াকারের বিষয়ে একটা কথা বলতে চাই। উনি চাইলেই একাধিকবার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে পারতেন এবং তাকে সবচেয়ে বড় কৃতিত্ব দিতে হবে যে এত সুযোগ থাকার পরেও উনি প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কথা বলেছেন যে তার কোনো ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছা নাই এবং রাজনৈতিক সরকারের কাছে তিনি রাষ্ট্র নির্বাচন, এবং তিনি প্রথম রয়টার্সকে ইন্টারভিউ বলেছিলেন যে বাংলাদেশের প্রথম যদি কেউ নির্বাচনের কথা বলে থাকে এটা কিন্তু তিনি বলেছিলেন। এবং এখানে এই যে জুলাই বিপ্লবের পরবর্তী যে 1-1.5 বছর
সময় নির্বাচন পর্যন্ত গেছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেনাবাহিনী। এখন হয়েছে কি যে 90-এর পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে রাজনীতিকরণের একটা বড় প্রক্রিয়া চলেছে। আমি মিলিটারি অলিগার্কির কথা অনেকবারে বলেছি যে কতিপয় জেনারেল যেভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, অর্থনীতিকে দোর্দণ্ড প্রতাপের সাথে নিয়ন্ত্রণ করেছে, তা এটা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোথাও ঘটেনি। সুতরাং এরকম একটা অঘটন ঘটেছে বাংলাদেশে, এই অলিগার্কির, সামরিক অলিগার্কির কথা বলছি। সেখান থেকে সংশোধিত রূপে ফেরা, প্রশাসনিকভাবে এবং এটার পেশাদারিত্বে ফেরা একটু সময় লাগবে, কোনো সন্দেহ নাই। এখনো পরতে পরতে আগের সরকারের সমর্থক বা এরকম মতামত এরকম মানুষ থাকতেই পারে। সুতরাং যে কোনো একটা বিষয় হওয়া মাত্র এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। আমি খুব অবাক হয়েছি যে আমি যখন মানে কিছুদিন বেশ কয়েকবার আমি সেনাবাহিনী প্রধানের সাথে দেখা করেছি, তা আমি দেখলাম যে দেখা করলাম, কেউ জানলো না এটা আমার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, আমি একজন সামরিক অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার তার সাথে দেখা করতে পারি, কিন্তু দেখলাম যে এটা আমি যেদিন দেখা করি তার পরের দিন এটা কোনো জায়গা থেকে অপপ্রচার হয় যে আমাকে বিশাল রাজনৈতিক সুবিধা দিচ্ছে, আমার রাজনৈতিক দলকে আর্মির দল বলা হচ্ছে। তো আমি ধন্যবাদ জানাই, আমাকে আওয়ামী লীগের বি টিম, রয়ের বি টিম, আইএস এর এজেন্ট, জামাতের এজেন্ট, এমন কোন দল মানে পক্ষ, দল, সংস্থা বাকি নেই রে ভাই। শুধু সিআইএ আর বাকি, মানে রাশিয়ান ইন্টেলিজেন্স বা মোসাদ বাকি আছে। সুতরাং আমার জন্য একটা সুবিধা হয়েছে, আমি প্রমাণ করতে পেরেছি আমি কারোর সাথে নাই, আলহামদুলিল্লাহ। তো এখন দেখুন এই যে বিষয়গুলি আমি এতটুকু বুঝি, এখন রাজনৈতিক সরকার আসার পরে আমি জেনারেল ওয়াকারকে যেভাবে চিনি, উনি অত্যন্ত পেশাদার, সৎ এবং একজন ইমানদার মানুষ। আমি তার কথা কাজের মধ্যে কখনো অমিল দেখি নেই। সুতরাং একজন রাজনৈতিক সরকার এখন রাজনৈতিক সিদ্ধান্ত নেবে, যদি সরকার মনে করে তিনি যোগ্য না তাহলে সরিয়ে দেবেন, এটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু উনি শেখ হাসিনাকে বা ফিরত আনাতে এই ধরনের কোনো আলামত তথ্য আমার জানা মতে নাই। সুতরাং এ ধরনের মুখরোচক কথাবার্তা বলে মানে ওয়েবসাইটকে উত্তেজিত করা, ফলোয়ার বাড়া, এরকমই একটা উদ্যোগ বলে আমি মনে করছি। আর আপনারা এত পুরোনো বিষয়গুলো টেনে কি করবেন বলেন? হ্যাঁ, এটা কথা সত্য যে জেনারেল ওয়াকারের যদি আপনার না থাকতো, ইঙ্গিত না থাকতো, ওনার যদি সহযোগিতা না থাকতো, তাহলে শেখ হাসিনা ভারতে যেতে পারতেন না, এটা আমরা স্বীকার করি। কিন্তু এই জন্য বললাম যে আগের প্রশ্নে যেটা বললাম যে শেখ হাসিনাকে ভারতে পাঠানোর ব্যাপারে সে সময় রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল। তো হিন্দল বিমানবন্দরে অজিত দোভাল যে মানে ওনাকে রিসিপশন দিয়েছেন, এটার সাথে কি আর রাষ্ট্রীয় সংযোগ নাই? তা সেটাও তো একটা বিষয় বাংলাদেশকে চিন্তা করতে হবে যে আপনারা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যাকে পাঠালেন এবং তাকে ফেরত আনার ব্যাপারে মানে সরকার